তৈরি ফার্মেন্টেশন করে also proven to be should have আমি যদি এর বেশি হয় কিন্তু আমার সাইডের কোয়ালিটি ভালো হবে স্টেজে কাটা হয় তাহলে 10 স্টেজ কোডটা কি বলতে পারবা 10 স্টেজ anybody guys 10 স্টেজ জানি আমরা পরে এগুলো কোনো আবার বলো স্যার গ্রেইনগুলোর মিল্ক স্টেজের আবার বলো লাউয়ের মধ্যে যখন আমরা কচি লাউ Recording stopped. স্যার শোনা যাচ্ছে না পূজা স্যার চলে গেছে ব্রেক না তাহলে সবাই আমরা লিভ নিয়ে নিতে লিখতে হয় দুইটা ডিভাইসে ঢুকছে Recording in progress. স্যার শোনা যাচ্ছে স্যার আমি কারেন্ট চলে গেছে বুঝছো ঝড়ের কারণে বৃষ্টি হচ্ছে দাঁড়াও সেটা শেয়ার করি আধা ঘন্টা পর আসে ইয়েস দেখা যাচ্ছে ওকে তাহলে দেখা যাচ্ছে যে ডেন্টিস্ট্রেস হচ্ছে যে তুমি যখন টিপ দিবা টিপ দিলে দুধের মতো রস বের হবে না যদি দুধের মতো রস বের হতো সেটা স্টেজটা কি বলতাম আমরা স্যার সেটাকে আমরা কি মিল্কিং বলতাম স্টেজ মিল্কিং স্টেজ মিল্ক স্টেজ এই মিল্ক স্টেজের পরে যখন রস বের হয় না কিন্তু টিপ দিলে একটা দাগ পড়ে যায় লাউয়ের মধ্যে কচি লাউয়ের মধ্যে দাগ একটা টিপ দিলে একটা আঙ্গুলে দাগ পড়ে যায় না একটা নখে দাগ পড়ে যায় না ঠিক সেরকম ডেন্ট পড়ে যাবে এই স্টেজে যদি আমি কাটতে পারি তাহলে এটা আমার জন্য সবচেয়ে বেস্ট সুইটেবল মেজ সাইলেজ আমি পাবো ঠিক আছে যেটা ওর
বা জোয়ার বা বাজরার ক্ষেত্রে হচ্ছে মিল্ক স্টেজ, যেখানে দুধ বেরোবে, টিপলে সাদা সাদা রস বেরোবে, সেটাকে বলা হয় মিল্কিং স্টেজ। বার্সিম বা লুসারের মতো পেরিনিয়াল লিগুমের ক্ষেত্রে যখন তাদের ফুল ফুটবে গোটা গোটা ক্ষেতে বা প্লটে, তার মধ্যে যখন 20 to 30% ফুল ফুটবে, মানে 100%-এর মধ্যে 20 to 30% ফুল ফুটবে, সেই স্টেজটাকে বলা হয় ফ্লাওয়ারিং স্টেজ। ঠিক আছে? আর ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে যদি ফুল ফোটা শুরু হয়, সেই স্টেজে যদি আমি ঘাসটাকে নেই, ফল ফোটার আগে, ফলটা হওয়ার আগে, ফুলটা ফলে কনভার্ট হওয়ার আগে যে স্টেজটা, সেটাকে বলা হয় ফ্লাওয়ারিং স্টেজ। এই স্টেজে যদি আমি কাটতে পারি, তাহলে আমার সাইলেজ প্রিপারেশনটা ভালো হবে। এটুকু কি আমরা বুঝছি সবাই? আমরা কি সবাই বুঝছি? স্যার আমি ওটস নিয়ে একটু জানতে চাই স্যার। জি জি, বলো, কি জানতে চাও? স্যার এই ওটস নর্মালি হচ্ছে আমাদের এদিকে জুই ঘাস হিসেবে পরিচিত। এটা এই শীতকালীন ঘাস হিসেবে পরিচিত। এটা হচ্ছে আপনার যখন শীতকালে ঘাসের প্রাপ্যতা কম থাকে অন্য ঘাসের, সেই হিসেবে রোপণ করা হয়। স্যার তো হুম হুম। এইটার দাম গেলে এরপরে যদি এটা আমি কাটিং করি বা কেটে দেই, তাহলে কি এটা আবার হতে পারে? আর নর্মালি এটা কয়বার হয় স্যার? এটা তো তোমার গমের মতো বা ইয়ার মতো সিরিয়াল গ্রেন, এটা তো বারবার হয় না, আমি যতদূর জানি। এটা তো একবারই সিড থেকে হয়। ওট কিন্তু সিড থেকে হয়। সেগুলো সিড থেকে হয় মূলত, সেগুলা কিন্তু বারবার কাটিং করা যায় না, আমি যতদূর জানি। ওটস কিন্তু ওয়ান টাইম। জি ঠিক স্যার আছে? স্যার আমি আমার বাসায় রোপণ করছি স্যার, আমার গবাদি প্রাণীর জন্য। তো হচ্ছে আমি আচ্ছা, যেখান থেকে বীজ কিনছিলাম, ওইখানে বলছিল যে এটা 2 বার পর্যন্ত কাটিং দেওয়া যায়। তবে নাকি পর্যাপ্ত শীত না থাকলে এটা খুব একটা হয় না। স্যার তো আমি কিছু দূর কাট করছি এটা, কাটিং দেওয়া পরে যায়, দেখছি। শোন আমি তোমাকে বলি। কাটিং দেওয়া হচ্ছে যে ফল ধরার পরে তুমি যদি কাটো আর হবে না, কিন্তু যদি ফল হওয়ার আগেই তুমি মনে করো 30 দিন 35 দিন পরে কাটলা, তখন কিন্তু আবার হবে। যখন ফল হওয়ার সময় হবে, ফলটা যখন একবার হয়ে যাবে, এটা গমের ক্ষেত্রেও হয়। এটা কিন্তু গম জাতীয় একটা ট্রিটিসাম। ঠিক আছে? ট্রিটিক্যাল। এটা কিন্তু গমের মতো একটা প্রোডাক্ট, ওটটা। ঠিক আছে? সেটা কিন্তু, এটা তোমার যদি গম হওয়ার আগে, অর্থাৎ ফলটা বের হওয়ার, ফুলটা হওয়ার আগে তুমি যদি কাটো, তাহলে আবার হবে। কিন্তু তুমি যদি ফলটা হওয়ার পর কেটে ফেলো, তাহলে কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। হ্যালো? জি। আচ্ছা, আমরা কি আগাবো? জি স্যার। অ্যাডভান্টেজ, আমি কেন সাইলেজ করব, আমার সাইলেজ করা দরকার হচ্ছে বাংলাদেশের আসপেক্টে। তোমাদের কি মনে হয়, সাইলেজ করা কি জরুরি? সাইলেজ করা জরুরি কিনা? স্যার সাইলেজ মোটামুটি করা যায়, কারণ যখন হচ্ছে বাংলাদেশের আসলে জরুরি। সিজন থাকে স্যার, যখন শীতের সিজন থাকে তখন নর্মালি ঘাসের না না, আমার কথা সাইলেজটা, আমি বলছি যে বাংলাদেশের আসপেক্টে সাইলেজ করাটা কতটা জরুরি বলে তোমরা মনে করো? স্যার জরুরি স্যার। স্যার বর্ষাকালে অনেক সময় স্যার গবাদি পশুর খাবার পাওয়া যায় না গ্রামাঞ্চলে স্যার। স্যার বর্ষাকালে তো পর্যাপ্ত থাকে স্যার, শীতকালে যখন সেই একটু আবহাওয়া স্যার বাংলাদেশ অনেক জরুরি স্যার। কেন কেন বর্ষণ, তুমি এটা কেমন মনে করছো? স্যার প্রথমত Recording stopped. স্যার চলে গেছে, স্যার চলে গেছে। আর ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়।
আমার কথা শোনা যাচ্ছে? Recording in progress. স্যার বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, নেটওয়ার্কের সমস্যা। স্যার প্রথমত যদি বলি সেক্ষেত্রে স্যার প্রোডাকশন কস্টটা কমে নিয়ে আসে। দ্বিতীয়ত অ্যাভেলেবিলিটি, 3 নম্বরে বলা যায় ডাইজেস্টিবিলিটি অনেক ভালো। 4 নম্বরে এনিমেল প্যালেটেবিলিটি খুব ভালো। আর এই সাইলেজ তৈরি করার প্রসেসটা অনেক সহজ তুলনামূলকভাবে অন্যান্য প্রসেসিং এর থেকে। তুমি বলতে চাচ্ছ যে ফ্রেশ ফরেস্ট সাইলেজ ভালো? স্যার ফ্রেশ ফরেস্ট অলওয়েজ গুড, বাট যখন আমি ফরেস্ট পাবো না তখন আমার সাইলেজ তুলনামূলকভাবে সবচেয়ে ভালো অন্যগুলোর তুলনায়, প্রসেস ফুডের তুলনায়। ক্লাস নিচ্ছে। ফ্রেশ ফরেজ ইজ অলওয়েজ বেটার। এখন ডাইজেস্টিবিলিটি কি ফ্রেশ ফরেজের ভালো না সাইলেজের ভালো? ডাইজেস্টিবিলিটি স্যার সাইলেজের ভালো, কেননা এটা অলরেডি ডাইজেস্টেড হয়ে রয়েছে স্যার ল্যাকটিক অ্যাসিডের কারণে। ল্যাকটিক অ্যাসিডের কারণে তার ডাইজেস্টিবিলিটি ভালো হয়েছে? জি স্যার, কারণ অলরেডি ফার্মেন্টেড হয়ে রয়েছে ওই জিনিসটা। না, ফার্মেন্টেড হয়ে থাকা ডাইজেস্টিবিলিটি কি এক জিনিস? তাহলে তো আমার সাইলেজ তাহলে তো ফ্রেশ ফরেজ ভালো না? স্যার প্যালেটেবিলিটিও তো আছে স্যার, এনিমেল তো সাইলেজের থেকে বেশি ফ্রেশ ফরেস্টটা প্যালেটেবল ওদের জন্য। না না, আমার যদি যদি আমার ডাইজেস্টিবিলিটি যদি ফ্রেশ ফরেজে ভালো হয় তাহলে আমি তো সাইলেজই খাওয়াবো। ফ্রেশ ফরেজ খাওয়াবো, ফ্রেশ ফরেজকে সাইলেজ বানায় খাওয়াবো, ডাইজেস্টিবিলিটি বৃদ্ধি পাচ্ছে, ফুড প্রসেসিং করলাম, তাই না? আমি স্যার কথা বলতে এক্ষেত্রে আবার বলো। স্যার এক্ষেত্রে আবার কস্টিংটা আবার বেড়ে যাবে যদি আমি সারা বছর পরে শুধু সাইলেজই খাওয়া যায় স্যার। কিভাবে কস্টিং বেড়ে যাবে? স্যার আমার ম্যান পাওয়ার যাবে, আহ, আহ, মানে লেবার কস্টিং যাবে, তারপরে যাবে আমার যে ইনগ্রিডিয়েন্টস গুলা ওইখানে স্যার খরচ হবে কিছু। ডাইজেস্টিবিলিটি মোরলেস সিমিলার ফ্রেশ ফরেজ এবং এই ইয়া ফরেজ, ঠিক ঠিক আছে, এখানে খুব বেশি পার্থক্য নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমার ফ্রেশ ফরেস্ট থাকে আমি সাইলেজ করব না, কারণ সাইলেজ কস্টলি, প্রসেসিং কস্ট হাই। এটা তুমি বলতেছো যে অন্যগুলো হচ্ছে হালকা, অন্যগুলো হচ্ছে সোজা, এটা অন্যগুলো হচ্ছে কঠিন। কারণ কোনো কারণে যদি আমি অ্যানারোবিক কন্ডিশন মেনটেন করতে না পারি তাহলে কিন্তু আমার সাইলেজটা নষ্ট হয়ে যাবে, আমার টনকে টন ঘাস কি হয়ে যাবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে। তাহলে আমি কি এই রিস্ক নিবো কিনা, আমি ফার্মারকে এই রিস্ক নিতে বলবো কিনা? আমার কাছে যখন কোনো ফার্মার সাজেশনের জন্য আসে আমি তাদেরকে স্পষ্ট করে বলি যে আপনার যদি এক্সিস্টিং কোনো নলেজ না থাকে দয়া করে এই পথে যায়েন না, কারণ এগুলা আপনি যদি না পারেন আপনার কিন্তু উল্টা এই সাইলেজ খায় গরু মারা যেতে পারে, তাই না? তো এই জন্য ফ্রেশ ফ্রি যদি আমার থাকে, বাংলাদেশের 9 মাসই অ্যাভেলেবেল ঘাস থাকে, 3 মাস থাকে না শীতকালের সময়, বাকি সময় কিন্তু ঘাস থাকে। তো আমার তো দরকার নেই, কিন্তু দরকার আছে। কখন দরকার আছে? যখন আমার হাওর অঞ্চলে বন্যা হচ্ছে তখন আমি সাইলেজ পাঠাতে পারি। আমার যে যে জায়গাগুলোতে লবণাক্ত এলাকা 20% যে সাউদার্ন এরিয়া আছে সল্ট টলারেন্ট, সল্ট প্রন এরিয়া, সেগুলাতে আমি কি করতে পারি, স্যালাইন এরিয়াতে আমি কি করতে পারি, সাইলেজ পাঠাতে পারি। আমি দিনাজপুর বানায় আমি গোপালগঞ্জে পাঠাতে পারি, গোপালগঞ্জ থেকে পাঠায় দিনাজপুরে পাঠাতে পারি, তাই না? ইভেন বিদেশেও পাঠাতে পারি। সো আমার স্টোরেজ যদি শীতকালে খাওয়াতে চাই লং টার্ম প্রিপারেশনের জন্য সাইলেজ কিন্তু কুড বি এ গুড আইডিয়া, তাই না? এটাই হচ্ছে মেইন প্ল্যান। সেকেন্ড হচ্ছে যে সাইলেজটা যেহেতু আচার 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 একটা গন্ধ থাকে, একটা ফ্লেভার থাকে, এটা গরু পছন্দ করে, এটা প্যালাটেবিলিটি ডেফিনেটলি বেশি। কিন্তু গরু ভাত, আমরা পান্তা ভাত আমরা যতই খাই না কেন ভাতের মতো মজা কি লাগে? কি বলো তোমরা? না স্যার, না স্যার। ভাত আমরা যতই পান্তা ভাত যতই খাই না কেন ভাতের মতো মজা কিন্তু লাগে না, ভাত ভাতই। তো ফ্রেশ সাইলেজ দাও বা যাই দাও না কেন, গরুর সাথে প্রিয় খাবার হচ্ছে ফ্রেশ গ্রাস, কচি ঘাস। ঘাস যদি সে পায় তখন তার কিন্তু অন্য কিছু মানে কম্পারেটিভলি মজা কম লাগে, ঠিক আছে? সো সাইলেজ হচ্ছে হাই কোয়ালিটি ফরেজ যদি হয় ডিজারেবল সেশনে, আমি যদি অল্প পরিমাণে বেশি পরিমাণে পাই, যদি একটা সিজনে যদি ভালো ফলাফল হয় সেটা আমি পরবর্তী সিজনে যদি খাওয়াতে যাই, আমার সাইলেজ হচ্ছে একটা গুড অপশন। যেমন ধরো মেজ আমাদের দেশে শীতকালে হয়, বাট এই কথাটা কিন্তু এখন ভুল প্রমাণিত হচ্ছে। এখন কিন্তু মেজ সারা বছরই চাষ হচ্ছে। তোমরা যদি দেখো যে বন্যা যদি যেসব মাসে বৃষ্টি কম থাকে সেসব মাসে কিন্তু
কি হচ্ছে, মেজ চাষ হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি বা ইটস এ মানে প্রসপেক্টেড জায়গা। এরপরে দেখো যে আমার কোনো কোনো জমিতে সারপ্লাস ঘাস হয়েছে, আমার যদি নেপিয়ার লাগে, আমার নেপিয়ার অনেক বেশি হয়ে গেছে, আমার গরুর চেয়ে আমার ঘাস বেশি হয়ে গেছে, তখন সেই ঘাসটাকে আমি চাইলে সাইলেজে পরিণত করতে পারি। এরপরে আমি যদি ঘাস সারা বছর নির্ণয় করতে মানে প্রোভাইড করতে চাই, তাহলে কিন্তু সাইলেজ কুড বি এ গুড অপশন। আর যেসব ঘাসের স্টেম গুলা কি শক্ত শক্ত, যেগুলা যেমন ধরো ভুট্টা, জাম্বো বা নেপিয়ার, এদের এগুলা হে মেকিং এর জন্য, অর্থাৎ ড্রাই সানলাইটে দিলে শুকাবে না, সেই ধরনের ঘাসগুলো সাইলেজের জন্য অনায়াসে ইউজ করতে পারি, যেমন মেইস, তারপর হচ্ছে নেপিয়ার। তুমি যে বললা যে নিউট্রিশনাল কোয়ালিটি কিছুটা হলে ইমপ্রুভ করে, কারণ কিছু টক্সিক রিমুভ হয়ে যায়, প্লাস হচ্ছে মাইক্রোবিয়াল কন্টামিনেশন ফার্মেন্টেশন হওয়ার ফলে সেটার নিউট্রিশনাল কোয়ালিটি কিছুটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং এটা আরেকটা কারণ হচ্ছে প্রোটিন কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে তার ড্রাই ম্যাটার পার্সেন্টেজ তুমি বাড়াই ফেলছো, অর্থাৎ 60 to 70% ময়েশ্চারের একটা প্ল্যান্টকে তুমি 30 to 30% ময়েশ্চারে পরিণত করছো, সেইখানে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এরপরে যখন ফার্মেন্টেশন হয়েছে, মাইক্রোবিয়াল প্রোটিন অ্যাড হওয়ার ফলে তার প্রোটিন কোয়ালিটি কি হয়েছে, ইমপ্রুভ করছে। সো দিস ইজ অ্যানাদার ফ্যাক্টর দ্যাট হ্যাজ টু বি রিমাইন্ড যে নিউট্রিশনাল কোয়ালিটি কিভাবে বৃদ্ধি পায়। তুমি যদি বলো ফ্রেশ ফরেজে বেশি হয়েছে, এটা ভুল কথা হবে, কারণ ফ্রেশ ফরেজে ময়েশ্চার থাকে হচ্ছে অনেক বেশি, এবং প্রোটিন যেটা থাকে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, কিন্তু এখানে কিন্তু কিছু প্রোটিন লস হচ্ছে, আবার কিছু প্রোটিন তৈরি হচ্ছে। যতটুকু লস হচ্ছে ততটুকু যে তৈরি হচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম না, এখানে কিছুটা ডিফারেন্স আছে। ইট ইজ হাইলি প্যালাটেবল, যেহেতু নরম হয়ে যাচ্ছে, ফার্মেন্টেশন হচ্ছে, নরম হয়ে যাচ্ছে, এটা প্যালাটেবিলিটি ভালো। এবং এটা যখন করা হয়, যখন সাইলেজ করা হয়, আমি যদি রেগুলারলি কাটি, সবকিছু কেটে নিয়ে আসি, তাহলে আমার ক্রপ ল্যান্ডে উইডো কন্ট্রোল হয়ে যাচ্ছে, কারণ আমি সবকিছু কেটে নিয়ে আসতেছি। আর আমি যদি রেখে দিই, সেটা আমার ম্যাচুরিটি বেড়ে যাবে, স্টেজ অফ ম্যাচুরিটি বেড়ে গেলে লিগনোসেলুলোজ বন্ড বেড়ে যাবে, লিগনোসেলুলোজ বন্ড যদি বেড়ে যায়, তাহলে আমার ডাইজেস্টিবিলিটি কি হবে, কমে যাবে। সো এই জন্য আমার যদি সারপ্লাস ফরেজ থাকে, সেটাকে জমিতে ফেলে না রেখে সেটাকে যদি আমরা সাইলেজে পরিণত করি, সেটা আমার জন্য এক্সট্রা প্রফিট বয়ে নিয়ে আসবে, এবং এটা অবশ্যই ক্যাটেল এবং বাফেলোর জন্য কি ভালো। ঠিক আছে, সো এই গেল হচ্ছে অ্যাডভান্টেজ অফ সাইলেজ মেকিং। এরপরে যদি আমরা যাই যে একটা সাইলেজকে যদি আমি ক্যাটাগরাইজ করতে চাই, সেটা ভালো সাইলেজ, খুব ভালো সাইলেজ, নাকি মোটামুটি সাইলেজ, নাকি খুব খারাপ কোয়ালিটি সাইলেজ, তাহলে আমরা যাব হচ্ছে এই ধরনের ক্যাটাগরাইজেশনে। যদি আমি একটা সাইলেজকে খুব ভালো সাইলেজ বলতে চাই, তাহলে দেখতে হবে তার ক্লিনলিনেস কেমন, তার ডাস্ট কতটুকু আছে, তার ক্লিনলিনেস কেমন। যদি সেটা ভেরি ক্লিন হয়, ডাস্ট খুবই অল্প থাকে, তাহলে সেটা ভেরি গুড কোয়ালিটি সাইলেজ। সেটা মুখে দিলে একটা অ্যাসিডিক ফ্লেভার, লেবু খেলে যেরকম লাগে, একটা একটা টক টক হালকা মানে সিট্রিক একটা ফ্লেভার থাকবে, সেরকম যদি ফ্লেভার থাকে, তাহলে বুঝতে হবে এটা একটা ভেরি গুড সাইলেজ। কেমিক্যাল অ্যানালিসিস করি ফর দ্য বিউটারিক অ্যাসিড, আমি দেখবো যে এখানে কোনো বিউটারিক অ্যাসিড থাকবে না, ভলাটাইল ফ্যাটি অ্যাসিড, বিউটারিক অ্যাসিড কম থাকবে। যদি এরকম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে ইটস এ গুড কোয়ালিটি সাইলেজ। অ্যানালাইসিস করতে যাই, আমি যদি দেখি যে পিএইচ লেভেল 3.5 থেকে 4.2 এই লেভেলের মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে ইট ইজ এ ভেরি গুড সাইলেজ, আমাকে বুঝতে হবে। এবং আমি যদি অ্যামোনিয়া নাইট্রোজেনের দিকে তাকাই, অ্যামোনিয়া নাইট্রোজেন অবশ্যই লেস দ্যান 10% নিচে থাকলে এটা একটা ভেরি গুড স্ট্যান্ডার্ড কোয়ালিটি, হচ্ছে কোয়ালিটি গ্রেড 1A। ঠিক আছে, গ্রেড A সাইলেজ। আমি যদি গুডের দিকে তাকাই, তাহলে সেটা অবশ্যই ভেরি গুড হচ্ছে কি হবে, একটু কম হবে। যেমন ক্লিন, যেটা ভেরি গুড ক্লিন ছিল, সেখানে স্লাইটলি ডাস্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, টেস্ট অ্যাজ ইট ইজ থাকবে অ্যাসিডিক, বিউটারিক অ্যাসিড অল্প পরিমাণে থাকবে, একদম অ্যাবসেন্ট না থাকলেও খুবই অল্প পরিমাণে থাকবে। পিএইচ লেভেলটা কেমন হবে, 4.2 থেকে 4.5। আর অ্যামোনিয়া নাইট্রোজেনটা যেখানে ভেরি গুড লেস দেন 10% ছিল, সেটা এখানে রেঞ্জটা হবে হচ্ছে 10 to 15%। ঠিক আছে, যদি ফেয়ার কোয়ালিটির দিকে, অর্থাৎ খুব ভালো না খুব খারাপও না, এরকম যদি দেখি, তাহলে এখানে মডারেট ডাস্ট থাকবে, অ্যাসিডনেসটা লেস অ্যাসিডিক হবে, অর্থাৎ সেটা পিএইচটা কি হবে, আস্তে আস্তে বাড়তেছে। যদি পিএইচ বাড়ে, তার অ্যাসিডিক টেস্টটা আস্তে আস্তে কমতে থাকবে। বিউটারিক অ্যাসিডটা একটা গুড অ্যামাউন্ট অফ মানে একটা মডারেট অ্যামাউন্ট অফ বিউটারিক অ্যাসিড এখানে প্রেজেন্ট থাকবে, যেটা ভালো না, গুড বলা যাবে না। অ্যামোনিয়া নাইট্রোজেনটা 15 থেকে 20% থাকবে। এটা হচ্ছে মানে এটাকে সাইলেজ বলা যায়। এটাকে এই এই প্রপার্টিস গুলো যদি থাকে, এই কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিস গুলো যদি থাকে, তাহলে তাকে আমি সাইলেজ বলতে পারবো। ঠিক আছে, আর যে প্রপার্টিস গুলো যদি না থাকে, সেগুলোকে আমরা বলবো পুয়ার কোয়ালিটি সাইলেজ। যেমন খুবই বাজে একটা গন্ধ করবে, খুবই পাউডারি ধুলাবালি থাকবে, মাইক্রোবস এর রেসিডিউ বেশি থাকবে,
টেস্ট খুবই বাজে টেস্ট হবে, তিতা বিটার টেস্ট হবে। বিউটারিক অ্যাসিডের পরিমাণ হাই, বিউটারিক অ্যাসিড অর্থাৎ ভলাটাইল ফ্যাটি অ্যাসিডের যে রেশিও অ্যাসিটিক এবং প্রোপায়োনিক বাদে বিউটারিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, এবং পিএইচ লেভেলটা অবশ্যই 4.8 বা 5 এর কাছাকাছি থাকবে, অনেক বেশি থাকবে। এবং অ্যামোনিয়া নাইট্রোজেন যত বেশি থাকবে তত খারাপ। তো অ্যামোনিয়া নাইট্রোজেন এই ক্ষেত্রে দেখা যাবে যে 20% উপরে অ্যামোনিয়া নাইট্রোজেন থাকবে। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমার বুঝতে হবে যে আমার কি সাইলেজের কোয়ালিটি ভেরি পুয়ার কোয়ালিটির সাইলেজ। সো আমি যদি এখন বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা সাইলেজ তৈরি করতেছে, সো আমি যদি সাইলেজে বিজনেস করতে চাই তাহলে তো আমাকে জানতে হবে যে কোন কোয়ালিটির সাইলেজটাকে আমি গুড কোয়ালিটি সাইলেজ বলবো, কোন কোয়ালিটি সাইলেজটাকে আমি ব্যাড কোয়ালিটি সাইলেজ বলবো। তো সেই জিনিসগুলো যদি আমাকে প্যারামিটার ওয়াইজ ডিফাইন করতে হয় তাহলে দিজ আর দ্য প্যারামিটার্স দ্যাট ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই ওয়েদার দ্য সাইলেজ ইজ গুড কোয়ালিটি সাইলেজ or bad quality silage or fair or poor quality silage. So what are the parameters? The first parameter is nature, অর্থাৎ how it is look like, clean, slightly dusty, moderate dust, or bad smell or more dust. So it is the nature of the silage. In case of talking about taste, it has to be acidic. If it has to be very good to good, it has to be acidic taste. If it is less acidic or bad taste, it means it is not a good quality silage. In case of butyric acid, the very good quality silage has less butyric acid, zero butyric acid. On the other hand, the good quality silage has a slight butyric acid. Fair quality has moderate, and poor quality has high butyric acid. So this is another parameter to understand whether it is a good silage or bad silage. In case of pH level, the lower the pH level, that is the good silage. If it is 3.5 to 4.2, it's a good quality silage. If it is more than 4.8, it is a poor quality silage. In case of ammonia nitrogen, which is another good parameter to identify whether the silage is good or not, or very good silage. So if the ammonia nitrogen is less than 10, it is very good silage. If it is more than 20, it's a poor quality silage. আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা কি ক্লিয়ার? আমরা কি আছি সবাই? গাইস, জি স্যার। আমরা কি ঘুমায় গেলাম নাকি বুঝতেছি না তো। আছি সবাই? কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন Recording গাইস? stopped. কোনো কোয়েশ্চেন নাই? তাহলে এখন পরীক্ষা নিয়ে ফেলি, যতটুকু পড়াইছি তার উপরে। সবাই রেডি? আমি কি ক্লাস নিয়ে ফেলবো গাইস? কথা বলতে হবে, একবার কথা বলতে হবে। 2 ঘন্টা করে পড়লাম, পরীক্ষা নিয়ে ফেলি।